আসসালামু আলাইকুম। আজকে আমরা জব সলিউশনের 18তম নিবন্ধনের স্কুল পর্যায়ে 2 এর ক্লাসটা করব এবং এই প্রশ্নগুলো সলভ করব। এখানে প্রায় অলমোস্ট 25টা প্রশ্ন। এবং আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যারা আমার অফলাইনে ক্লাস করে তাদেরকে বলি যে আপনার নিবন্ধনে বিসিএস এর থেকেও কঠিন প্রশ্ন হয়। আজকে আপনার অনেক সুন্দর সুন্দর টার্ম দেখবেন, ম্যাথমেটিক্যাল টার্ম, হয়তো অনেকে জানেনও না এই অঙ্কগুলো এসেছে। এটা হচ্ছে লাস্ট যে শিক্ষক নিবন্ধন। আমরা এরই ধারাবাহিকতায় আমরা জব সলিউশনের সবগুলা চ্যাপ্টার আমি এক এক করে শেষ করব। আর যেহেতু আমাদের রেগুলার ক্লাসে জব সলিউশনের অঙ্কগুলো করানো হয় না, কাজে আমার পেজে যে ক্লাসগুলো আমি নিব, যারা ফ্রি ক্লাসগুলো করবেন তারা জব সলিউশনটা আমি ধরে ধরে করাবো, যেহেতু আমার একটা এক্সাম শুরু হবে। আজকে আমরা 18তম নিবন্ধনের স্কুল পর্যায়ে 1 শুরু করেছি, ইনশাল্লাহ আগামীকাল 2 করাবো, কলেজ করাবো। এভাবে করে আমরা নিবন্ধন শেষ করব, তারপরে প্রাইমারি শেষ করব, বিসিএস শেষ করব, তারপরে পিএসসির প্রশ্নগুলো করব। আর প্রতি সপ্তাহে যেটা হয় আপনাদের হচ্ছে যেটা সাপ্তাহিক যে পরীক্ষাটা হয় প্রশ্ন সলভের, ওইটাও আমরা ইনশাল্লাহ করব। তার আগে যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন। আগে আমাকে একটু জানাবেন নেটে, লাইটে, সাউন্ডে অল ক্লিয়ার কিনা, মানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা আমি বুঝতেছি না এখান থেকে। কেমন জানি একটু জানাবেন ক্লিয়ার কিনা। আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন, যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিবেন। আমরা আজকে 18তম নিবন্ধন শুরু করেছি, ইনশাল্লাহ আগামীকালকে 18তম নিবন্ধনের স্কুল পর্যায়ে 2 নিয়ে কথা বলবো। আজকে আমরা স্কুল পর্যায়ে 1, তারপরে কলেজ, এভাবে প্রতিদিনই যাবে লাইভ ক্লাসগুলো হবে। এবং লাইভ ক্লাসগুলো আমি চেষ্টা করব জব সলিউশনটা শেষ করার জন্য। আশা করি 50তম বিসিএস এর আগেই আমি জব সলিউশনটা শেষ করতে পারবো আপনাদের। ঠিক আছে, 50তম বিসিএস এর আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, যারা লাইভটা দেখছেন শেয়ার করে দিবেন। যারা আমার রেগুলার বেসে অ্যাডমিশন নিয়েছেন তাদের আমি যেহেতু জব সলিউশন ক্লাসটা নিতে পারি না, আমি এক্সাম নেই, কাজেই আমি এটা উন্মুক্ত রেখেছি। যারা আমার পেইড বেসের স্টুডেন্ট তারাও করবে, পাশাপাশি যারা পেইড বেসের না তারাও করবে। নতুন নতুন বিষয় এখানে আপনারা পাবেন। তো আর কথা না বাড়াই, আমরা শুরু করি আমাদের প্রথম অঙ্ক, আজকের ফার্স্ট অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা আমি আশা করি এই অঙ্কটা কখনোই দেখেন নাই এবং এটা জানেনও না। এটা একটা নতুন টার্ম, এই অঙ্কটা, যে অঙ্কটা আমরা এখন করাবো, এবং এটা আপনাদের অনেক ভালো লাগবে। তার আগে আপনারা একটা জিনিস বলি, সেটা আপনারা পরিচিত আছেন, সেটা হলো পাই। আপনারা পায়ের সম্পর্কে জানেন, একটা গ্রিক সাইন। পাই মানে হচ্ছে পায়ের মান আর কি, 3.1416। আচ্ছা, এটা 1416 না, আরো আছে, এটা অমূলদ সংখ্যা। এটা হচ্ছে পায়ের মান। পাই হচ্ছে একটা গ্রিক সাইন। পাই বলতে বোঝা হচ্ছে বৃত্তের, আগে যারা ছিল তারা এটাই বলতো, যারা প্রাচীনকালে যারা ম্যাথ নিয়ে কাজ করেছে তারা বলতে হলো পাই মানে হলো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, এটা বলতো আর কি। যাই হোক, ওইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, করতে করতে আমাদের মানটা ঠিক এরকম একটা মান আসতো, 3.1416। আরেকটা গ্রিক সাইন নিয়ে আপনাদের কথা বলবো, সেটা হচ্ছে ফাই। খুব গুরুত্বপূর্ণ। আজকে আপনারা এটার একটা মান জানবেন, হ্যাঁ, এই মানটা জানবেন। আমি আগে মানটা বলি, তারপরে ফাই কি সেটাও আমরা বলবো। যেমন পাই বলেছিলাম, পাই মানে হচ্ছে একটা বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত। তো খেয়াল করবেন, হ্যাঁ, একটা বৃত্তের হচ্ছে পরিধি আর হলো ব্যাসের অনুপাতকে আমরা বলি হচ্ছে পাই। এটা একটা গ্রিক সাইন। আর ফাইয়ের মানটা আগে বলি, ফাইয়ের মান হচ্ছে 1.61803। এভাবে চলবে আর কি, 618 পর্যন্ত যাবে। আচ্ছা, এইটা কি আমরা এটা জানবো, তার আগে অঙ্কটা করি। আপাতত এই মানটা জেনে রাখেন যে ফাই বলতে বোঝায় হলো 1.61803। আর এটা বলতে আমরা কি বুঝি সেটা আমরা এখন অঙ্কের মাধ্যমে জানবো। মানটা আপাতত জেনে রাখলাম। যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আর আমরা আবারও বলেছি যে এটা একটা জব সলিউশনের ক্লাস, এরই ধারাবাহিকতায় আমাদের আজকে ফার্স্ট ক্লাস জব সলিউশনের। এই ক্লাসগুলো কন্টিনিউ চলবে। আমি চেষ্টা করব আপনাদের পুরো জব সলিউশনে যতগুলো প্রশ্ন আছে, আমি দেখেছি অলমোস্ট 150 থেকে 200 প্রশ্ন বা 250 প্রশ্ন আছে, ঠিক আছে। তাহলে আমি যদি এভাবে করে কাউন্ট করি, সেক্ষেত্রে আমাদের এমনও দিন যাবে 2টা করে প্রশ্ন সলভ হবে। তাহলে আমাদের 6 থেকে 7 মাস লাগবে, হ্যাঁ, এই জব সলিউশনটা। এটা আমাদের পেইড বেস যারা করে তাদের, যেহেতু এই ক্লাসগুলো আমি নেই না,
এই ক্লাসগুলো আপনারা আমার পেজে করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে ফার্স্ট ক্লাস আমরা শুরু করেছি নিবন্ধন দিয়ে। আসেন অঙ্ক দেখি। অঙ্কে বলা হয়েছে পি কিউ রেখা অংশে, তাহলে আমরা একটা রেখা অংশ আঁকি। রেখা অংশটার নাম হচ্ছে পি, আর একটা হচ্ছে কিউ। আচ্ছা, আর বিন্দুতে এমন ভাবে অন্তবিভক্ত করা হলো যেন পি কিউ, খেয়াল করবেন, যেন পি কিউ অনুপাত হচ্ছে পি আর, আবার ইকুয়াল হচ্ছে পি আর অনুপাত হচ্ছে কিউ আর। যখন পি আর গ্রেটার দেন হচ্ছে কিউ আর, মানে পি আরটা হচ্ছে কিউ আর থেকে বড়। তার মানে আর এমন একটা জায়গায় হবে বিন্দুটা, একটু খেয়াল করেন, বিন্দুটা যদি আমরা এই জায়গাটায় রাখি, এইটা হচ্ছে আর। শর্ত কি? পি আর বড় হতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পি আর, আর এটা হচ্ছে কিউ আর। 100% কিউ আর থেকে পি আরটা বড়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি পি আর গ্রেটার দেন হচ্ছে কিউ আর। এখন আসেন, এখানে আবার একটা কথা বলেছে। কি বলেছে? এখানে বলা হয়েছে পি কিউ অনুপাত হচ্ছে পি আর। খেয়াল করবেন কিন্তু, পি কিউ অনুপাত হচ্ছে পি আর ইকুয়াল হচ্ছে পি আর অনুপাত হচ্ছে কিউ আর। আচ্ছা, পি কিউ বলতে কি বোঝায়? পি কিউ বলতে কতটুকু বোঝায়? পি কিউ বলতে বোঝায় হলো এই পুরোটা পি কিউ। আচ্ছা, পি আর বলতে কোনটা বোঝায়? পি আর বলতে বোঝায় হলো এই যে এই বড় অংশটুকু। গেল। এবার আসেন, আমরা যদি এই জায়গাটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে পি আর বলতে কোনটা বোঝায়? পি আর বলতে বোঝায় হচ্ছে বড় অংশটুকু, অনুপাত কিউ আর বলতে কোনটা বোঝায়? কিউ আর বলতে বোঝায় হচ্ছে ছোট অনুপাত। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে কোনো রেখাংশের, খেয়াল করবেন, যে কোনো রেখাংশের সম্পূর্ণ অংশ, আমি যদি এইভাবে লিখি, বাংলা একটু লিখে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তারপর আমি সংক্ষিপ্ত করে বলবো। সম্পূর্ণ অংশ আর পি আর মানে বড় অংশ, তাহলে অনুপাত হচ্ছে বড় অংশ ইকুয়াল পি আর মানে বড় অংশ, আর অনুপাত হচ্ছে কিউ আর মানে হচ্ছে ছোট অংশ রেখাংশের। এই যে অনুপাতটা হয়েছে, এই অনুপাতের নাম আছে একটা। এই অনুপাতের নাম হলো গোল্ডেন রেশিও। খুব গুরুত্বপূর্ণ, গোল্ডেন রেশিও। ঠিক আছে? এই যে গোল্ডেন রেশিও, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, এই গোল্ডেন রেশিওকে গ্রিক সাইন ফাই দ্বারা বোঝায়। ঠিক আছে? গ্রিক সাইন ফাই দ্বারা বোঝায়। ওকে, তার মানে ফাই কি? ফাই হচ্ছে যে কোনো একটা রেখাংশের সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, আর অনুপাত হচ্ছে বড় অংশের দৈর্ঘ্য ইকুয়াল বড় অংশের দৈর্ঘ্য আর ছোট অংশের দৈর্ঘ্য যদি সমান হয়, তখন তাকে বলা হয় ফাই। আর এই ফাইয়ের মানটা হচ্ছে 1 পয়েন্ট, ওয়েট, এই ফাইয়ের মানটা হচ্ছে 1.61803। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? ফাই কি? ফাই হচ্ছে একটা রেখাংশের পুরো রেখাংশের দৈর্ঘ্য আর বড় অংশের দৈর্ঘ্য, একটি রেখাংশের পুরো রেখাংশের দৈর্ঘ্য, বড় অংশের দৈর্ঘ্য যদি বড় অংশের দৈর্ঘ্য আর ছোট অংশের দৈর্ঘ্যের অনুপাতে সমান হয়, তখন তাকে বলা হয় ফাই। আর এই ফাইয়ের মান হচ্ছে 1.618। এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা কি? সেটা হচ্ছে যে তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এখান থেকে ঠিক বলতে পারি এরকম। আমি আবার যদি চিত্রটা আঁকি, এই যে এই একটা চিত্র, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। তাহলে পি কিউটা কতটুকু? পি কিউটা হবে 1.61803। আমি একটু ব্যাখ্যা দিলাম দেখে এত বড় হয়েছে, বাট এত বড় নয়। আচ্ছা, এবার আসেন, যদি এটা হয় তাহলে এইখানে বড় যে অংশটা সেটা হবে 1, আর ছোট অংশটা হবে 0.61803। ঠিক আছে? তাহলে পুরাটা হবে কি? পুরোটা হবে 1.61803। আর বড়টা হবে কি? বড়টা হবে 1, আর ছোটটা হবে কি? 0.61803। তার মানে এটা রেশিওটা দেখেন চাইছে কি? রেশিওটা চাইছে হলো পি কিউ, মানে এখান থেকে যদি আমরা একটু দেখি, পি আর অনুপাত হচ্ছে কিউ আর, যেই কথা পি কিউ অনুপাত হচ্ছে পি আর, একই কথা। তার মানে আমরা একটা নিয়ে কাজ করি, এই যে পুরো এইটা নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে পি আর অনুপাত হচ্ছে কিউ আর। তাহলে এখানে পি আর বলতে বোঝায় 1, আর কিউ আর বলতে হচ্ছে 0.61803। ঠিক আছে? তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1.618।
1.618। তাহলে আপনারা যারা একটু খেয়াল করেন, আমি আরেকবার বলি, এই যে রেশিওটা, এই রেশিওটার নাম হচ্ছে গোল্ডেন রেশিও, এই রেশিওটার নাম হচ্ছে গোল্ডেন রেশিও। আর এই রেশিওর ক্ষেত্রে আমরা যেটা পাই, গোল্ডেন রেশিওতে পাই যে একটা রেখাংশের সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য এবং বড় অংশের অনুপাত সমান, যদি বড় অংশ আর ছোট অংশের অনুপাতে সমান হয় তখন যে রেশিওটা দাঁড়ায় তাকে বলা হয় গোল্ডেন রেশিও। মানে এই রেশিওটা হচ্ছে গোল্ডেন রেশিও। আর এই রেশিওটাকে আমরা বলি যে ফাই দ্বারা, গ্রিক সাইন ফাই দ্বারা প্রকাশ করি। আর ফাই মানে হচ্ছে, এর মান হচ্ছে 1.61803। এটাও একটা অমূল্য সংখ্যা, ডট ডট চলতে থাকবে। আর এইখান থেকে যদি আমরা দুইটা ভাগ করি তাহলে বড় যে অংশটা সেটাকে আমরা পাবো 1, আর ছোট যে অংশটা সেটা পাবো হচ্ছে 0.61803। আরো আরেকভাবে করা যায়, বাট আমরা এইভাবে করলাম। এটার ব্যাখ্যা আছে, আরো অনেক বড় ভাবে এটা প্রমাণ করা যায়, বাট দরকার নাই, সহজে এটা মনে রাখতে পারবেন, এটা গোল্ডেন রেশিও। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। এটা একটা নতুন টার্ম, হ্যাঁ, যেটা 18তম বিসিএস আসছে। চলেন, আমরা আশা করি বুঝতে পেরেছেন। একটু কমেন্ট করে জানাবেন আপনারা ক্লিয়ার কিনা, আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। একটু কমেন্টে জানাবেন এটা বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, একটু কমেন্টে জানান এটা বুঝতে পেরেছেন কিনা। আমরা তারপরের অঙ্কটা যাব। যারা লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আমি আবার বলি, আজকে জব সলিউশনের ফার্স্ট ক্লাস, আমি সম্পূর্ণ জব সলিউশনটা একদম ক্লাস বাই ক্লাস আকারে শেষ করে দিব। এটা আমাদের পেইড বেসের বাইরে, এটা আমাদের পেজে থাকবে ফ্রি। আচ্ছা আসেন, 2 নম্বর অঙ্কটা কি ছিল দেখেন। 1 নম্বর, 2 নম্বরটা কোথায় উঠাতে পারিনি। আচ্ছা দেখ, 2 নম্বরটা হয়তো সামহাও মিস্টেক হয়ে গেছে, আমি এটা দেখছি। 3 নম্বরটা দেখেন, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক অনুপাত হচ্ছে খ। এদের অনুপাত দেওয়া আছে 4:5। কালকেও এরকম একটা অঙ্ক করানো হয়েছিল। তারপর আছে কি বলেন, খ আর গ। তাহলে এখানে আছে খ অনুপাত হচ্ছে গ, খ আর গ এর অনুপাত হচ্ছে 7: কত বলেন 8। এখন আপনাদের বের করতে বলেছে ক আর গ। সেক্ষেত্রে ক আর গ করার আগে যে কাজটা করব, যে ক খ গ এর একটা অনুপাত আমরা বের করব। সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে কমন অংশ আছে কি। কমন দেখেন, এখানে আছে খ, এখানেও আছে খ। আমরা গতকালকে বলেছিলাম যে কমন যে অংশটা থাকবে সেই অংশটা মাঝে রাখবো। তার মানে ক আর কমন অংশ হচ্ছে খ মাঝে থাকবে, আর এরপরে যাবে হচ্ছে গ। ঠিক আছে, এখন আসেন ক আর খ এর অনুপাত কত। ক আর খ এর অনুপাত হচ্ছে 4:5। তাহলে এখানে ক আর খ এর অনুপাতের জায়গায় লিখবো 4:5। এরপরে দেখেন খ আর গ এর অনুপাত কত, 7:8। তার মানে খ কোথায়, এখানে, তাহলে এই জায়গায় লিখবো 7, আর এইখানে অনুপাত হচ্ছে 8। এখন খুব সহজে এটা করতে পারি, সেটা কিরকম, শুধু দেখবেন কোথায় গ্যাপ আছে। ঠিক আছে, কোথায় গ্যাপ আছে। তাহলে প্রথম লাইনে দেখেন গয়ে গ্যাপ আছে, তাহলে গয়ের পাশে যে অনুপাত আছে সেই অনুপাতটা বসায় দিব 5। আর এখানে গ্যাপ আছে ক, ক এর পাশে অনুপাত কত, খ, খ এর অনুপাত 7, এই 7 বসায় দিব। এরপরে যে কাজটা করব, জাস্ট গুণ করে দিব। 4 7 কত বলেন 28, 5 7 35, আর 5 8 হচ্ছে 40। ওকে, তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে, ক গ। তাহলে ক অনুপাত হচ্ছে গ, তাহলে ক কত, ক হচ্ছে 28, আর গ কত, গ হচ্ছে 40। এটাকে আরো সিম্পলিফাই করি, 4 দ্বারা ভাগ করলে হয় 4 7 28, আর 4 10 40। তার মানে অ্যান্সার হচ্ছে 7: হচ্ছে 10। তাহলে 7:10 কোথায় আছে, গতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। তাহলে খুব সহজ, যেখানে গ্যাপ আছে তার পাশের অনুপাতটা বসাই দিবেন, আর দেখে দেখে খালি বসাবেন। একটা জিনিস মনে রাখবেন, কমন যে অনুপাতটা আছে সেই কমন অনুপাতটা এখানে দিবেন। কমন আছে খ, এই খটা মাঝে রাখবেন, আর বাকিটা সুন্দর করে দেখে দেখে যা আছে বসাবেন, এরপর গুণ করে দিবেন। এই হলো 3 নাম্বার প্রশ্ন। আমরা পরের প্রশ্নটা যাই দেখি। তার আগে আপনারা একটু আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা কি আমার কথা বুঝতে পারছেন কিনা। যারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন, ইন্টারঅ্যাক্ট করবেন। হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন দেখেন, বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। আচ্ছা, ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার পরিসীমা কত মিটার। পরিসীমা চেয়েছে। তাহলে আমরা এখানে আগে রিটেনটা করি। আমরা ধরে নেই দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা প্রস্থটা ধরি, যেহেতু ছোট প্রস্থ, প্রস্থ ধরি, প্রস্থ হচ্ছে এক্স। তাহলে দৈর্ঘ্য আমরা ধরতে পারি 1.5 গুণ। 1.5 গুণ মানে হচ্ছে 3/2 এক্স, মানে 3 এর অর্ধেক হচ্ছে 1.5। আচ্ছা, এটা গেল দৈর্ঘ্য। এবার আসেন প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি বলেছে, প্রশ্ন মতে বলেছে যে এর ক্ষেত্রফল দেওয়া আছে 216। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ।
তাহলে দৈর্ঘ্য আছে কত বলেন? দৈর্ঘ্য আছে 3x/2 ইন্টু প্রস্থ কত x ইকুয়াল ক্ষেত্রফল কত 216। তাহলে এখান থেকে আমরা যদি ছোট করে ফেলি, ছোট করলে এখানে পাবো 3x²/2 আর এখানে আমরা বলতে পারি 216। তাহলে x² আর এই 2 দ্বারা 216কে গুণ করব, নিচেরটা আর উপরেরটা ভাগ, তাহলে হবে 2 ইন্টু হবে 216 ভাগ হবে 3। তাহলে 3 দ্বারা ভাগ করলে হবে 3 7 21, 3 দুগুণে 6 আর x² সমান আমরা বলতে পারি 72 দুগুণে হচ্ছে 144। অতএব x সমান বলতে পারি এই স্কোয়ারটা এই পাশে স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে √144 মানে হচ্ছে 12। তাহলে প্রস্থ 12, খেয়াল করবেন প্রস্থ হচ্ছে কত বলেন 12। তাহলে দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হবে 3x/2, তার মানে 3 ইন্টু এক্স এর ভ্যালু 12 আর নিচে হচ্ছে 2। তাহলে 2 দ্বারা ভাগ করলে এটা হবে 6, 3 6 হচ্ছে 18। তাহলে প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে 18। এবার বের করতে বলছে পরিসীমা। তাহলে আমরা জানি পরিসীমা মানে হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত বলেন 18 প্লাস প্রস্থ হচ্ছে 12। আচ্ছা, তাহলে 2 ইন্টু 12 আর 18 হচ্ছে 30, 30 দুগুণ হচ্ছে 60। তাহলে এই প্রশ্ন উত্তর হচ্ছে 60 মিটার মানে গ। এখন আসেন এটা রিটেন করলাম, কিন্তু চাকরি পরীক্ষাতে এত বড় করে করা যাবে না পিলিতে। সেক্ষেত্রে আমরা কি করব সেটা একটু আমরা দেখি। আসেন আমরা একটু দেখব, সেটা হচ্ছে শর্টকাটে আমরা দেখব। ওকে, কোনো প্রশ্নে যদি দেখেন 1.5 গুণ 2 গুণ 3 গুণ এরকম আছে, গুণ আকারে আছে, সেক্ষেত্রে আমরা খুব সহজে এই অঙ্কটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের দরকার কি? পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। তাহলে আমার আগে বের করতে হবে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য সমান হলো √, খেয়াল করবেন, হ্যাঁ, √, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত আছে 216 আর ইন্টু হচ্ছে যত গুণ আছে, কত গুণ আছে 1.5 গুণ। তাহলে 1.5 মানে কি? 1.5 মানে হচ্ছে 3/2। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে এখানে হবে 72, 3/72 হচ্ছে 324। খেয়াল করবেন, হ্যাঁ, 3/72 324, 324 মানে হচ্ছে 18, মানে 324 এর বর্গমূল হচ্ছে 18। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 18। আর যদি আমরা প্রস্থটা বের করতে চাই একই রূপ ভাবে করব, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব √, উপরে ক্ষেত্রফল ডিভাইডেড বাই হচ্ছে আপনার যত গুণ, কত গুণ আছে 3/2, তাহলে 3/2। তাহলে এবারে একটু দেখেন, এখানে আমরা লিখতে পারি, এখানে হচ্ছে √, 216 আর এই যে ভাগটা, এই ভাগটা গুণ দিয়ে উল্টায় গেলে উপরে যাবে 2, নিচে আসবে 3। কাটাকাটি করলে এটা হয়ে যাবে √, হচ্ছে 144 মানে 144। তাহলে 144 এর বর্গমূল হচ্ছে 12। এবার ডাইরেক্ট আমরা লিখতে পারি পরিসীমা। ঠিক আছে, পরিসীমা। তাহলে পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ হচ্ছে 12 সমান হচ্ছে 60। তাহলে প্রিলিমিনারিতে আসলে আমরা এই যে এতটুকু করব, কিন্তু রিটেনে আসলে আমরা অবশ্যই লিখে করব, যেহেতু পরীক্ষায় রিটেনও আসে, এখন যে চাকরি পরীক্ষা রিটেনও আসে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি আপনাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু আমাকে জানান তো, নাকি আমিই দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। একটু জানাবেন, হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ার কিনা, একটু জানাবেন আমার কথা বুঝতে পেরেছেন কিনা, এটা একটু জানান অন্তত বুঝতে পারছেন কিনা। নুসরাত কে আছে এখানে ক্লাস করতেছে? আমরা এর পরের প্রশ্নটা দেব। 5 নাম্বার প্রশ্ন। দেখেন 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে বৃত্তের কোন উপচাপে অন্তর্লিখিত কোণটি কি হবে? ঠিক আছে, বৃত্তের কোন উপচাপে অন্তর্লিখিত কোণটি কি হবে? তারিফুল ইসলাম, তারিফ স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমাদের বাংলার অত্যন্ত জনপ্রিয় শিক্ষক আমার ভাই তারিফ ভাই। ভাই কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি বৃত্তের কোন উপচাপে অন্তর্লিখিত কোণটি কি হবে। তাহলে আমরা আগে একটা বৃত্ত আঁকি, ধরেন এটা একটা বৃত্ত। ঠিক আছে, এখন এই বৃত্তের আমরা একটা খেয়াল করব, বৃত্তের প্রত্যেকটা অংশকে বলা হয় চাপ, বৃত্তের প্রত্যেকটা অংশকে বলা হয় চাপ। এখন আমরা ধরেন এখান থেকে একটা অংশ নিই, এখান থেকে একটা অংশ নিই, খেয়াল করবেন আমি যে নীল কালার দিয়ে লিখছি, এই একটা চাপ, এটা একটা চাপ, এটা একটা চাপ,
আবার আমি আরেকটা কালার ইউজ করি আপনার বোঝার জন্য। এইখান থেকে ঠিক এই পর্যন্ত টিয়া কালার যেটা নিয়েছি এটাও একটা চাপ, খেয়াল করবেন। ওকে, তাহলে দুইটা চাপ আঁকলাম, মানে বৃত্তের প্রত্যেকটা অংশকে বলা হয় চাপ। এখন আসেন, এই যে যে ছোট যে চাপটা আছে, ছোট যে চাপটা, এটাকে আমরা বলি উপচাপ। আমরা আরো বোঝার জন্য আরেকটা কাজ করতে পারি, সেক্ষেত্রে একটা ব্যাসার্ধ নিই, তাহলে আপনি আরো কনসেপ্টটা ভালো বুঝতে পারবেন। ধরেন এখানে জ্যা নেই, জ্যা, তাহলে এখান থেকে আমি একটা জ্যা নিলাম, এটা একটা জ্যা, বোঝার জন্য আর কি। তাহলে এই জ্যাটা যদি নেই, তাহলে এই ছোট যে অংশটা, এই যে ছোট যে অংশ, এটাকে বলা হয় উপচাপ। আর বড় যে অংশটা, এই যে এখান থেকে এই বড় যে অংশটা, এটাকে বলা হয় অধিচাপ। ঠিক আছে, অধিচাপ। এখন আসেন আমরা তাহলে বৃত্তের দুইটা চাপ আমরা শিখে গেলাম, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। তাহলে এই একটা অংশ, এই একটা অংশ। এখন এখানে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। উপচাপ, এই চাপটা অধিচাপ, খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ। আর এই চাপটা হচ্ছে উপচাপ। ওকে, ধরেন আমি এখান থেকে আমরা কোন একটা অংশ, আমরা এখান থেকে একটা জ্যা নিলাম, এই যে একটা জ্যা নিলাম। এখন এইখান থেকে একটা কোণ আঁকবো, ঠিক এই জ্যা বরাবর, এই যে, তাহলে এই একটা কোণ, খেয়াল করবেন। আরেকটা কোণ আঁকবো এখান থেকে ঠিক এই বরাবর, তাহলে আমি দুইটা কোণ আঁকলাম। এখন আসেন দুইটা কোণ তাদের অবস্থানটা কি আমরা একটু সেটা দেখি। দুইটা কোণের অবস্থান হচ্ছে, এই কোণটা হচ্ছে অধিচাপে আর এই কোণটা হচ্ছে উপচাপে। তাহলে এই যে কোণটা, এই কোণটা খেয়াল করবেন, সেটা 90 ডিগ্রি থেকে বড়। তাহলে উপচাপে আপনার যেই কোণটা হয় সেটা 90 ডিগ্রি থেকে বড়, তার মানে এটাকে বলা হয় স্থূল কোণ। ঠিক আছে, এটাকে বলা হয় স্থূল কোণ। ওকে, আর অধিচাপে যে কোণটা আপনার হয়েছে, এই যে কোণটা, এটা 90 থেকে ছোট, তার মানে এই যে কোণটা, এটাকে আমরা বলবো হচ্ছে সূক্ষ্ম কোণ। ঠিক আছে, সূক্ষ্ম কোণ। তাহলে সহজে বলতে পারি, বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত যে কোণটা হবে, অন্তর্লিখিত কোণটা সেটা হবে স্থূল কোণ। পরের প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। খেয়াল করবেন, ওই বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে এটা একটা বর্গক্ষেত্র, আমরা যদি এভাবে একটা বর্গক্ষেত্র আঁকি, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, মানে এই বাহুটা হচ্ছে 4, এটাও হচ্ছে 4, এটাও হচ্ছে 4, এটাও হচ্ছে 4। এখন এই বর্গক্ষেত্রে একটা কর্ণ যদি আঁকি আমরা, এটা একটা কর্ণ। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে √2a। √2a মানে কি? এ মানে বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে বলতে পারি √2 আর বাহু মানে কত বলেন? 4। সহজে যদি বলি, এটা 4 হবে না, এটা হবে 8। এটা ভুলে 4 লিখছি, এটা হবে 8। সবাই একটু ঠিক করে নেন, কারণ এখানে যে অপশনগুলো আছে 4 এ হয় না। আচ্ছা যাই হোক, এটা 8, তাহলে এটা হবে 8√2। ওকে, তাহলে 8√2 হচ্ছে কি বলেন? এই যে কর্ণের দৈর্ঘ্য 8√2। প্রশ্ন বলেছে ওই বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গ, তার মানে এখানে ঠিক আরেকটা বর্গ হবে, এই কর্ণ বরাবর একটা বর্গ হবে। ঠিক আছে, এই যে বর্গ, তাহলে আপনি বলেন এই কর্ণটাই পরে আরেকটা বর্গের বাহু হবে। তাহলে এটাও হবে 8√2, এটাও হবে 8√2, এটাও হবে 8√2। আর চাইছে কি এই বাহুটা, এই বর্গের, এই যে এই বর্গটা, এই বর্গের ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে a স্কয়ার। এ বলতে কোনটা বোঝাচ্ছে? এ বলতে 8√2, তার মানে এখানে হচ্ছে 8√2 তার স্কয়ার। তাহলে 8 8 হচ্ছে 64, আর স্কয়ার রুট আবার কাটাকাটি করলে হয়ে যাবে 2, তাহলে 64 দুগুণে হচ্ছে 128। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 128 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ হচ্ছে ক। পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্ন বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তাহলে একটা বৃত্ত আঁকি আমরা, এটা একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখানে এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জ্যা। তাহলে এখান থেকে একটা জ্যা আঁকলাম, এটা একটা জ্যা, আর এটা কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে, তার মানে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, বলছে দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত? এখন দেখেন, আমরা জানি বৃত্তের কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে কোনো রেখা যদি বৃত্তকে সমান দুইটা ভাগে ভাগ করে, তখন এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে এটা 90 ডিগ্রি, মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে এটাকে বলি আমরা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত হচ্ছে 3:4:5।
সহজে যদি বলি অতিভুজের স্কোয়ার মানে কত, 5-এর স্কোয়ার, খেয়াল করবেন, সমান সমান কি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। ভূমি তো জানি না, তাহলে এই ভূমিটাকে আমরা ধরে নিলাম এক্স। যদি এক্স স্কোয়ার করি তাহলে আপনারা এখানে খেয়াল করেন 5×5 হচ্ছে 25, মাইনাস এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 4×4 16, আর এখানে হবে এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে বলতে পারি এক্স স্কোয়ার 25 থেকে 16 গেলে থাকে 9, আর অতএব আমরা এক্স সমান বলতে পারি স্কোয়ার রুট হচ্ছে 9, স্কোয়ার রুট 9 মানে হচ্ছে 3। এই যে 3টা, এই 3টাই আমরা যদি অনুপাতটা জানি তাহলে সহজ হয়ে যাবে যে 3, 4, 5 হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহু। তার মানে এক্স এর যে ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা হচ্ছে 3। এই যে এক্স এর ভ্যালুটা, এই এক্স এর ভ্যালুটা হচ্ছে 3। তাহলে এক্স এর ভ্যালু যদি 3 হয়, খেয়াল করবেন এক্স এর ভ্যালু যদি 3 হয় তাহলে এখানে আমাদের দুইটা অংশ, একটা হচ্ছে 3, এটা হবে 3। তাহলে 3 আর 3 কত, 3 আর 3 হচ্ছে 6। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 6 সেন্টিমিটার, মানে পুরা জ্যায়ের দৈর্ঘ্যটা হচ্ছে 6 সেন্টিমিটার। পুরা জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। আরো বড় করে লিখে লেখা বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে, এর পরের প্রশ্নটা যাই। আচ্ছা, পরের প্রশ্নটা বলেছে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি রেখা দ্বারা কয়টা ত্রিভুজ অঙ্কন করা যাবে। আমরা একটু দেখি যে এখানে কয়টা ত্রিভুজ অঙ্কন করা যায়। 1 নম্বরে খেয়াল করেন, মানে 4টা বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করবেন। তা ত্রিভুজে আমরা জানি 3টা করে বাহু নিতে হয়। সেক্ষেত্রে আমরা যদি এখানে 4টা বাহু থেকে 3টা করে যদি বাহু নেই, তাহলে প্রথমে 1, তারপরে নিতে পারি 2, তারপরে নিতে পারি 3। এটা একটা ত্রিভুজ আঁকা যাবে। আঁকা যাবে কিনা পরে, আগে আমরা দেখি বাহুগুলা নিয়ে ত্রিভুজ কয়টা যায় আগে সাজাই। এরপর আমরা বলতে পারি 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, মানে 1, 3, 4 এই বাহুগুলো নিয়ে 3টা বাহু নিয়ে ত্রিভুজ আঁকা যেতে পারে। 3 নম্বরে আমরা বলতে পারি যে 2, 3 আর হচ্ছে 4। 4 নম্বরে আমরা বলতে পারি যে 1, 2, 3, 4, তারপরে বলেছি 2, 3, 4 আর 1, 2, 3, আর একটা হলো 1, 2, 3 দিয়েছি, 1, 3, 4 দিয়েছি, 2, 3, 4, ওকে, আর একটা 4, 1, 2, 1, 3, 4 দিছি, 1, 2, 4। আচ্ছা 1, 2, 4, আরেকটা হচ্ছে 1, 2 আর একটা হচ্ছে 4, ওকে। আচ্ছা এই 4টা গেল, ঠিক আছে। এখন আসেন আমরা একটু দেখবো যে এই 4টা দিয়ে যে আদৌ ত্রিভুজ আঁকা যায় কিনা। প্রথমটা দেখি, একটু খেয়াল করেন। এখানে আমরা জানি ত্রিভুজের যে কোনো মানে দুই বাহুর যোগফল তার বড় বাহু থেকে বড় হতে হবে, শর্ত, ত্রিভুজ হওয়ার শর্ত। তাহলে এখানে দেখেন 1 আর 2, একটু খেয়াল করেন, 1 আর 2, 1 আর 2 যোগ করলে হয় 3। শর্ত কি ছিল, এই দুই বাহুর যোগফল বড় হতে হবে, কিন্তু এটা বড় না। যেহেতু বড় না, তার মানে ত্রিভুজ আঁকা যাবে না। একদম সিম্পল হিসাব। বড় হলেই ত্রিভুজ আঁকা যেত, সমান হলে ত্রিভুজ আঁকা যাবে না। দ্বিতীয় কথা হলো যে 1 আর 3 যোগ করলে হয় কত বলেন, 4। তার মানে এটাও সমান, তার মানে ত্রিভুজ আঁকা যাবে না। এবার আসেন 2 আর 3 কত, 5। 5 হচ্ছে 4-এর থেকে বড়, তাহলে এই বাহুগুলো দ্বারা ত্রিভুজ আঁকা যায়, একটা ত্রিভুজ। আরেকটা কি, 1 আর 2 কত, 3। খেয়াল করবেন কিন্তু 1 আর 2 হচ্ছে 3। তাহলে 1 আর 2 যদি 3 হয়, 3 হচ্ছে 4-এর থেকে ছোট, তার মানে এই বাহুগুলো দ্বারাও ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে আমরা বলতে পারি এই বাহুগুলোকে ব্যবহার করে মাত্র একটা ত্রিভুজ আঁকা যায়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1, একটা ত্রিভুজ আঁকা যায়। এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। এর পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হয়েছে বৃত্তের যে কোনো বৃত্তের যে কোনো চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে। আচ্ছা আমরা একটা দেখি, এটা একটা বৃত্ত, এই বৃত্তের খেয়াল করবেন, এই বৃত্তের হচ্ছে এটা একটা, ধরেন এখানে একটা চাপ আছে, এটা কেন্দ্র, এই একটা চাপ, আর এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তস্থ কোণ। এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এই যে কোণ, এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। এখন এই কেন্দ্রস্থ কোণের পরিমাণ দেওয়া আছে 30 ডিগ্রি। ঠিক আছে, আমরা জানি বৃত্তের বৃত্তস্থ যে কোণটা, বৃত্তস্থ কোণ, এটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে আমরা এভাবে বলতে পারি যে বৃত্তস্থ যে কোণের পরিমাণটা হবে সেটা হবে 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন প্রশ্নে বলেছে কি দেখি, বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি, আর ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণ পেয়ে গেছি, বৃত্তস্থ কোণ
বৃত্তস্থ কোণের পূরক কোণের মান, তার মানে এই যে বৃত্তস্থ কোণ তার পূরক কোণ চাইছে। এবার আমরা পূরক কোণ যদি বের করতে চাই, ডাইরেক্ট পূরক কোণ আমরা জানি পূরক কোণ মানে কি। পূরক কোণ মানে হলো যে দুইটা কোণের সমষ্টি থেকে 90 ডিগ্রি থেকে একটা কোণ বাদ দিলে যেটা বেরোয় সেটা পূরক কোণ। তার মানে 90 মাইনাস 15 ডিগ্রি, 90 থেকে যদি 15 চলে যায় থাকে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 75 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে ঘ, অর্থাৎ হচ্ছে ঘ। এটা হচ্ছে 9 নাম্বার। আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান তো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাবেন, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা। কমেন্ট গুলো কেন জানি আমি দেখতে পাচ্ছি না, বুঝতেছি না কমেন্ট কেন দেখতে পাচ্ছি। আমার মোবাইলে কি সমস্যা হচ্ছে না, আমি এখানে একটু জানান তো ক্লিয়ার কিনা। আচ্ছা যাই হোক, আসেন আমরা পরের অঙ্ক যাব, ঠিক আছে। পরের অঙ্কটা দেখি, 10 নম্বর অঙ্ক। তো এটা খুব ভালো প্রশ্ন, জ্যামিতি থেকে আসছে। সমকোণী ত্রিভুজের দুটি কোণ, সূক্ষ্ম দুটি কোণ, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি। ত্রিভুজটির বাহুর অনুপাত কত? আচ্ছা ঠিক আছে, আমরা একটা জিনিস দেখি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা, এই কোণটা 90 ডিগ্রি। এর একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন এই সমকোণী ত্রিভুজটা করার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে, আমরা এখান থেকে একটা সমবাহু ত্রিভুজ আঁকি, তাহলে আপনার এই কনসেপ্টটা বুঝতে পারবেন। সমবাহু ত্রিভুজ আঁকলে, তাহলে সমবাহু ত্রিভুজের আমরা ধরে নিলাম যে এদের প্রত্যেকটা বাহু হচ্ছে 2a, ধরেন এটা 2a, এটা 2a, আর এটাও হচ্ছে 2a, বুঝার জন্য আর কি, যে কোনো কিছু ধরতে পারেন, এও ধরা যায়, ফ্র্যাকশনটাকে স্কিপ করার জন্য 2a ধরলাম। এখন আসেন, যদি 2a ধরি, প্রশ্নে বলা হয়েছে যে এবং যেহেতু আমরা জানি যে প্রত্যেকটা যদি বাহু সমান হয় তাদের কোণও সমান, তার মানে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, অ্যান্ড লাস্ট ওয়ান এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি, বাহিরে লিখলাম। আমরা এখান থেকে একটা একটা কাজ করি, একটা লম্ব আঁকি। যদি লম্ব আঁকি তাহলে এখান থেকে যে কোণটা হবে, এখান থেকে এখান থেকে যে কোণটা হবে সেটা হবে 90 ডিগ্রি, ঠিক এখানেও 90 ডিগ্রি, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর এই যে প্রত্যেকটা কোণ, এটা হবে 30 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি। ওকে, আর যখনই লম্ব আঁকবো তখনই এই যে 2a, এই যে 2a এটা দুইটা ভাগ হয়ে যাবে, এখানে হবে a আর এখানে হবে a। মানে এই কনসেপ্টটা বোঝানোর জন্য আপনাদের একটু বলছি আর কি। হ্যাঁ, তাহলে এটা হবে a, এটা হবে a। আমরা এখন আর একটা কালি ইউজ করি, তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। ধরেন এখান থেকে আমরা এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি, একই রকম ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা, তাহলে এই 2aটাকে আমরা বলবো অতিভুজ, আর এ হচ্ছে ভূমি, আমাদের উচ্চতাটা নাই, মানে লম্বটা নাই। ওকে, এটা বের করব। তাহলে আমরা জানি উচ্চতা মানে হচ্ছে, যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য করি, পিথাগোরাসের উপপাদ্য করলে এটা ডাইরেক্ট করি আমরা, অতিভুজের স্কয়ার, অতিভুজের স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার, একদম সহজ যদি হিসাবটা হয়। হ্যাঁ, ভূমি স্কয়ার, এটা হচ্ছে উচ্চতার। তাহলে এখানে অতিভুজ কত বলেন? অতিভুজ হচ্ছে 2a তার স্কয়ার, আর মাইনাস ভূমি হচ্ছে a স্কয়ার। তাহলে এখানে 2a তার হোল স্কয়ার আর কি। তাহলে 2 দুগুণে 4, 4a স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এখানে যদি বিয়োগ করি তাহলে হবে √3a স্কয়ার। ওকে, এখন দেখেন যে এই a স্কয়ার আর রুট ওভার কাটাকাটি গেলে থাকে a, আর এখানে থাকবে √3a। তার মানে উচ্চতা মানে হলো, এই যে উচ্চতা, এই উচ্চতার পরিমাণ হচ্ছে √3a। এই যে উচ্চতাটা, এই যে পুরাটা, এই লম্বটা, এটা হচ্ছে √3a। ওয়েট, এটাকে আমরা বলতে পারি কি? √3a। এখন দেখেন আপনি কিন্তু কয়েকটা জিনিস পেয়েছেন, কি? ভূমি কত? a, উচ্চতা কত? √3a, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2a। এখন আমরা এটাকে কাট করে যদি এখানে নিয়ে আসি, দেখেন আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো, সমকোণী ত্রিভুজ পাবো। এই সমকোণী ত্রিভুজের খেয়াল করবেন, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ কত? 2a, ভূমি কত? a, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে √3a। এবার এদের অনুপাত ই করেন,
আপনারা রেশিও করেন, রেশিও করলে আপনি দেখবেন একটা হচ্ছে a, তারপরে হচ্ছে √3a, তারপরে পাবেন হচ্ছে 2a। এ বাদ দেন, বাদ দিলে এখানে থাকবে হচ্ছে 1, তারপরে হচ্ছে √3, তারপরে পাবেন 2। তাহলে 1:√3 হচ্ছে 2 এই প্রশ্নের উত্তর, অর্থাৎ হচ্ছে ক। ঠিক আছে, এই প্রশ্ন উত্তর হচ্ছে 1:√3 2। এখন আসেন পরীক্ষার হলে কিভাবে মনে রাখবেন সেটা একটু বলে দিই। এত কিছু করা যাবে না পরীক্ষার হলে, ডাইরেক্ট মনে রাখবেন। সেটা হলো এরকম, সেটা হলো এরকম যে 30 ডিগ্রি অনুপাত 60 ডিগ্রি অনুপাত 90 ডিগ্রি যদি হয়, তাহলে তাদের অনুপাতটা হবে 1:√3:2। আবার যদি 45 ডিগ্রি যদি হয়, তখন তাদের অনুপাত হবে 1:1:√2। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। এই দুইটা অনুপাত পরীক্ষায় অনেক আসে, বারবার আসে। এই কারণে এটা মনে রাখলে অঙ্ক সহজ হয়ে যাবে। ঠিক আছে, জব সলিউশনের এই ক্লাসগুলো অনেক মজার কেন জানেন? প্রচুর অঙ্ক পাবেন, এত ভেরিয়েশন পাবেন অঙ্কের, যেটা আমাদের রেগুলার ক্লাসে অনেক সময় পসিবল হয় না। রেগুলার ক্লাসে বেসিক আলোচনা হয়, এবং আমার যারা রেগুলার ক্লাস করবেন তাদের ওইখানে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব অনেক ভালো ভালো অঙ্ক আপনাদের ওইখানে দেওয়ার জন্য। তার আগে আমি একটু বলে নিই, আমাদের একটা আগামী 5 তারিখ থেকে, নভেম্বরের 5 তারিখ থেকে একটা কোর্স স্টার্ট হবে। একটা না, 4-in-1 একটা কোর্স স্টার্ট হবে। সেখানে আপনারা পাবেন হচ্ছে প্রাইমারি NTRCA, তারপরে পাবেন হচ্ছে BCS একসাথে, হ্যাঁ। আর লাস্ট ওয়ান হচ্ছে 9 to 20, মানে নবম থেকে 20তম গ্রেডের, হ্যাঁ, 20তম গ্রেডের সকল অঙ্ক, মানে পিএসসির আর কি। তাহলে এই যে এই চারটা একসাথে আমরা একটা বেসিক ফাউন্ডেশন ম্যাথ নামে একটা কোর্স স্টার্ট করেছি। বেসিক ফাউন্ডেশন ম্যাথ, হ্যাঁ, এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত সকল ম্যাথ করানো হবে। ঠিক আছে, আর আপনারা চাইলে এগুলো সিঙ্গেলও করতে পারবেন, কিন্তু আমি বলবো এই কোর্সটা অবশ্যই করবেন। এই কোর্সটার ফি হচ্ছে, যদি মানে আমাদের এই ক্লাসের আগে যেটা হচ্ছে, এই আগামী 2-3 দিনের মধ্যে যদি অ্যাডমিশন নেন, তাহলে হচ্ছে 999, মানে 999 টাকা, মানে 1000 টাকা আর কি। ঠিক আছে, এই কোর্সে ক্লাস পাবেন হচ্ছে মোট 100+ ক্লাস পাবেন। প্রত্যেকটা ক্লাসে PDF দিয়ে করানো হবে, আর অঙ্ক সলভ করানো হবে প্লাস 1500+ অঙ্ক। আমি একদম নিজে করাবো 1500+ অঙ্ক ধরে ধরে। ঠিক আছে, PDF এ 1500 অঙ্ক থাকবে মিনিমাম অঙ্ক। ওকে, এই অঙ্কগুলা ধরে ধরে করাবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবং এই কোর্সটা করলে যে কোনো চাকরির পরীক্ষা আশা করি আপনাদের সহজ হয়ে যাবে। আর যারা ক্লাস করেছে তারা অন্তত জানে যে ইনশাআল্লাহ কোনো ব্যত্যয় ঘটবে না। আসেন আমরা সামনে আগাই। পরের প্রশ্নটা দেখেন, একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 40 মিটার, এর প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি দৈর্ঘ্য, পরিসীমা মানে হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ সমান কত বলেন? 40। পরিসীমা এটা সূত্র, আর এটা সমান 40 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা 2 আছে গুণ, এই পাশে ভাগ হয়ে যাবে। আর তাহলে আমরা এখানে বলতে পারি যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে 5, আর 40 ভাগ হচ্ছে 2। তাহলে এখান থেকে দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, দৈর্ঘ্য হচ্ছে 40কে 2 দ্বারা ভাগ করলে 20, আর মাইনাস হচ্ছে 5 সমান হচ্ছে 15। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 15, চাইছে কি দৈর্ঘ্য কত? তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক, অর্থাৎ 15 মিটার। ঠিক আছে, 15 মিটার। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে লগ 10 বেস x তার স্কয়ার ইকুয়াল হচ্ছে লগ 10 বেস x তার স্কয়ার। ঠিক আছে, এটা হলো হোল স্কয়ার, আর এটা হচ্ছে স্কয়ার। আমরা একটা কাজ করি, সেক্ষেত্রে আমরা এটা যা আছে তাই লিখে দিব, লগ 10 বেস x তার স্কয়ার হোল স্কয়ার। আর এইখানে আমরা জানি লগের ক্ষেত্রে যে লগ a বেস b বেস m যদি হয়, তাহলে এই mটা সামনে চলে আসে, অর্থাৎ আমরা m লগ a বেস b লিখতে পারি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এই 2টাকে সামনে নিয়ে আসবো, 2টা সামনে আসলে এটা হয়ে যাবে লগ 10 বেস x।
এখন যে কাজটা করব, এই অংশটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা লিখব লগ 10 বেস এক্স তার হোল স্কয়ার মাইনাস হবে 2 লগ 10 বেস এক্স ইকুয়াল হচ্ছে 0। ওকে, তাহলে এই একটা রাশি কমন আছে, কি কমন আছে হলো লগ 10 বেস এক্স, তাহলে লগ 10 বেস এক্স কমন আছে। তাহলে আনকমন আছে কি, আনকমন হচ্ছে এখানে আছে লগ 10 বেস এক্স স্কোয়ার, হোল স্কোয়ার মানে দুইটা, তাহলে দুইটা থেকে একটা চলে গেলে থাকবে একটা, তাহলে লগ 10 বেস এক্স মানে এই জায়গা থেকে একটা থাকবে, আর মাইনাস এখান থেকে লগ 10 বেস এক্স চলে গেলে থাকবে শুধু 2, -2 ইকুয়াল 0। তাহলে এবার একটু খেয়াল করেন, আমরা এখানে কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে এরকম যে লগ 10 বেস এক্স এই অংশটুকু সমানও 0, ইকুয়াল 0 বলতে পারি। এখন আসেন আমরা যে কাজটা করব, লগটা যদি উঠায় দেই তাহলে এই দুইটা এক্সচেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমরা জানি এক্সচেঞ্জ হয়ে যায়। যদি এক্সচেঞ্জ হয় তাহলে এখানে আমরা লিখতে পারি 10 এর পাওয়ার 0 আর ইকুয়াল 0 এর জায়গায় আসবে x। তাহলে অতএব বলতে পারি x সমান যে কোনো বেসের পাওয়ার 0 মানে হচ্ছে 1। অথবা একটু খেয়াল করেন, অথবা আমরা এভাবে বলতে পারি লগ 10 বেস x -2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা -2 এই পাশে প্লাস হয়ে যাবে, তাহলে লগ 10 বেস x ইকুয়াল বলতে পারি 2। আবার আমরা লগটা উঠাই দিব, লগটা উঠাই দিলে এখানে হবে x এর জায়গায় আসবে 2 আর 2 এর জায়গায় যাবে x। ঠিক আছে, তাহলে অতএব আমরা বলতে পারি x সমান 2 এর 10 এর স্কয়ার মানে হচ্ছে 100। অতএব x এর যে ভ্যালু একটা হচ্ছে 1 আর একটা কি বলেন 100। খুবই ভালো প্রশ্ন, এই প্রশ্নটা আগে আসে নাই। ঠিক আছে, এটা একটা খুবই দারুণ প্রশ্ন লগের, এবং এটাই খুব নতুনত্ব এই প্রশ্ন, আমরা যা আগে যখন করাতাম তখন এই প্রশ্নগুলা মূলত আগের পরীক্ষাগুলোতে আসে নাই, 18তম বিসিএস এটা ফার্স্ট আসছে। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 100 গ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, প্রয়োজনে বারবার ভিডিওগুলো দেখবেন, টেনে টেনে দেখবেন। পরের প্রশ্ন যাই। পরের প্রশ্নটা দেখেন বলা আছে লগ 10 বেস x সমান আছে -2। তাহলে আগের মতোই আমরা লগটা উঠাই দিব, লগটা যদি উঠাই দিই তাহলে এখানে হবে 10 আর এর ইনভার্স হবে 2 ইকুয়াল হবে x। তাহলে আমরা অতএব বলতে পারি x, আর এই জায়গায় বলতে পারি 1 বাই হচ্ছে 10 এর স্কয়ার। আমরা জানি ইনভার্স থাকলে এটা ভগ্নাংশ হয়ে যায়, আর এখানে 10 এর স্কয়ার যা আছে তাই বসে যাবে। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি x সমান 1 বাই হচ্ছে 100, বা x সমান আমরা বলতে পারি যে 1 কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে হবে 0.01। 0 মানে উল্টায় যাবে আর কি, হ্যাঁ উল্টায় যাবে আর কি। শূন্য যতগুলা আছে দশমিকের পর ততগুলা ডিজিট আসবে। শূন্য আছে দুইটা, দশমিকের পর দুইটা ডিজিট আসবে, তার ভিতরে একটা হচ্ছে 1, এই যে 1 আর একটা শূন্য বসে যাবে। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 0.01। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? আপনারা একটু কথা বলেন, বুঝতে পারছেন কিনা? নেক্সট প্রশ্ন দেখেন, পরের প্রশ্ন বলা হয়েছে এক্স এর পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ, আর এটা হবে পি প্লাস কিউ, ইন্টু হচ্ছে এক্স তার পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর, এটা হবে কিউ প্লাস আর, ইন্টু হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে আর মাইনাস পি, এখানে হবে আর প্লাস পি। ওকে, আর প্লাস পি। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এক্স এর যেহেতু দুইটা পাওয়ার গুণ আছে, গুণই হয়ে যাবে, তাহলে এক্স আর এখানে হচ্ছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আমরা বলতে পারি এটাও ঠিক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে এ স্কোয়ার মানে কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার ইন্টু
এক্স, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে আর স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার। এখন দেখেন সবগুলার বেস কত এক্স, তাহলে এখানে আমরা বলতে পারি এক্স। আর আমরা জানি যে একই জাতীয় যদি বেস হয় তাহলে সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এখানে আমরা বলতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এই গুণের জন্য হবে প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা হবে প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এখানে দেখেন এই পি স্কোয়ার কাটাকাটি, কিউ স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার কাটাকাটি, আর স্কোয়ার কাটাকাটি, তাহলে এক্স এর পাওয়ার 0, আমরা জানি যে কোনো বেসের পাওয়ার 0 মানে 1, এই প্রশ্নের উত্তর হচ্ছে 1, উত্তর হচ্ছে 1 মানে হচ্ছে গ। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। পরের প্রশ্ন দেখেন, পরের প্রশ্ন বলা আছে যে -27 এর পাওয়ার হচ্ছে 4/3। ওকে, আচ্ছা, এই যে 27 এটাকে আমরা লিখতে পারি -3 তার কিউব, মানে 3 এর কিউব মানে 27, আর এখানে হচ্ছে মাইনাস। আর এর পাওয়ার আছে কত বলেন, 4/3। এই থ্রি কাটাকাটি, কাটাকাটি গেলে থাকে -3 তার পাওয়ার হচ্ছে 4। তার মানে -3-র পাওয়ার যদি 4 হয়, আমরা জানি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এটার ফলাফল হয় প্লাস, আর 3-এর পাওয়ার 4 মানে হচ্ছে 81, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে +81। ঠিক আছে, +81, +81, এই প্রশ্নের উত্তর হচ্ছে +81, +81, এই প্রশ্নের উত্তর হচ্ছে +81। আচ্ছা, এরপরে যাই আমরা, মানে খ, এটা লসাগু বলছে, সরি গসাগু বলছে, তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা প্রথম রাশি, প্রথম রাশি কি আছে, 18, তারপর আছে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব। তাহলে 18কে আমরা ভাঙাইতে পারি, হ্যাঁ আমরা ভাঙালে লিখতে পারি হচ্ছে 2 × 2, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙাবেন, ইন্টু 3, আর ইন্টু বলতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, যা আছে তাই রেখে দিলাম। এবার আমরা লিখবো দ্বিতীয় রাশি। এবার বিসিএসও কিন্তু আপনাদের এই লসাগু গসাগু বীজগণিতিক লসাগু গসাগু দিয়েছে, 18তম নিবন্ধনে আসছে এটা। তাহলে এখানে হচ্ছে 24, আর এই জায়গায় আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা 24কে ভাঙাই 2 × 2, 2 দুগুণে 4, তারপরে লিখতে পারি 3 × 4 = 12, এন্ড 12 দুগুণে 24। ওকে, আর ইন্টু বলতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এবং লাস্ট ওয়ান হচ্ছে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আমরা লিখতে পারি হচ্ছে 32, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে 32কে ভাঙায় 2 × 2, 2 দুগুণে 4, তারপর হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অ্যান্ড লাস্ট ওয়ান 16 দুগুণে 32, ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আসেন গসাগু, আমরা জানি গসাগু মানে হচ্ছে কমন ফ্যাক্টর নিতে হয়, শুধু কমন। তাহলে আসেন কমন কোনটা কোনটা আছে আমরা একটু অন্য কালি দিয়ে লিখি, তাহলে 2 কমন, প্রত্যেকে 2 আছে, একটা 2, তাহলে নিলাম একটা 2। এরপরে আসেন আবার 2 আছে, এই একটা 2, এই একটা 2, এই একটা 2, তাহলে নিলাম আর একটা 2। তারপরে কি আর আছে, এখানে আছে 3, এখানে 3 নাই, তার মানে আমরা বলতে পারি 2 আর 2 হচ্ছে সংখ্যার ভিতরে কমন, মানে 4। তাহলে এখানে এই পর্যন্তই আছে, 2 দুগুণে 4, 3 4, সরি এটা তো ভুল হয়েছে, 18 না, 18 হলে তো, ওয়েট 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 ওয়েট, তাহলে 18 হলে এটা হবে 3 দুগুণে 6, আর 3 6 18, এটা 3 হবে, হ্যাঁ এটা 3 হবে। আচ্ছা যাই হোক, 3 যদি হয় তাহলে আমরা এখানে শুধু 2 হচ্ছে একটা, 2 কয়টা, একটা। আর এখানে আর কি কমন আছে, আর হলো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়াই কমন। এই প্রশ্নের উত্তর সহজে বলতে পারি 2 × এক্স প্লাস ওয়াই, 2 × এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, 2 × এক্স প্লাস ওয়াই কোথায় আছে, কয়, 2 × এক্স প্লাস ওয়াই আছে কয়ে, এই প্রশ্ন উত্তর হচ্ছে ক।
নেক্সট 17 নম্বর প্রশ্নটা দেখেন। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স এক্স সমান দেওয়া আছে √5 প্লাস হচ্ছে √4। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² মান কত? এক্ষেত্রে আমরা জানি x² প্লাস 1/x² মানে a² প্লাস b²। a² প্লাস b² ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a অ্যান্ড b। তাহলে এটা কাটাকাটি গেলে আমার থাকবে হচ্ছে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2। এখন আসেন a প্লাস বি এর মান একটু খেয়াল করবেন, যখন এই যে এরকম থাকবে মানে √5 √4 এবং তাদের ডিফারেন্স যদি 1 থাকে, হ্যাঁ তাদের ডিফারেন্স যদি 1 থাকে, সেক্ষেত্রে এক্স প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে প্রথম যেটা থাকবে তার দ্বিগুণ। তাহলে প্রথম আছে কত √5, তাহলে এর দ্বিগুণ করলে 2√5 তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে হচ্ছে 2 দুগুণে 4 আর হচ্ছে স্কোয়ার রুট ওভার কাটাকাটি গেলে 7 থাকে শুধু 5 মাইনাস 2 4 5 20 20 থেকে 2 গেলে থাকে 18। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 18, অর্থাৎ হচ্ছে গ। পিলিতে ঠিক আমরা এরকম করে ফার্স্ট করব, ঠিক আছে। ফার্স্ট এটা গেল 17 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটা দেখেন। 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে x³ প্লাস 6x² y প্লাস 11xy হোল স্কোয়ার প্লাস 6y হোল কিউব, সরি হোল কিউব না 6y কিউব। এখন আসেন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আগে একটা সূত্র বলে নেই আপনাদের, সেটা তাহলে আপনাদের সুবিধা হবে। একটা হচ্ছে x প্লাস ওয়াই হোল কিউব মানে a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস হচ্ছে বি কিউব মানে y এর কিউব। ওকে, এই ফরম্যাটে এটা সাজাতে হবে। যদি এই ফরম্যাটে আমরা সাজাই তাহলে আমরা এখানে লিখতে পারি, খেয়াল করবেন, x³ মানে a কিউব প্লাস 3 হচ্ছে সূত্রে 3 a², এ বলতে কোনটা x, তাহলে x², তো a²। তাহলে এখানে একটু খেয়াল করেন আছে 6x²y, তাহলে 6 যদি বানাতে হয় তাহলে আমার 3 সাথে আমার গুণ করতে হবে 2, তাহলে 3 দুগুণে 6 আর এখানে দরকার হচ্ছে y, তার মানে b মানে হচ্ছে 2y। বিটা ছিল না, এই বিটা আমরা এটা মিল করার জন্য বিটা বের করব, ঠিক আছে। প্লাস এখানে আছে 3ab², এ বলতে কোনটা, এ বলতে x, তাহলে এখানে আমার হচ্ছে x। বি বলতে কোনটা, বি হচ্ছে 2y, তাহলে এখানে বি এর জায়গায় লিখবো 2y তার হোল স্কয়ার প্লাস বি কিউব, বি বলতে কোনটা 2y তার হোল কিউব। এখন আসেন আমরা যে বিষয়টা দেখব সেটা কি, সেটা হলো এখানে আমার আছে কি, এখানে আছে হলো x³ এখানেও আছে x³, ঠিক আছে। এখানে আছে 6x²y, এখানেও আছে 6x²y, ঠিক আছে। এখানে আছে 11xy², কিন্তু এখানে দেখেন 2 এর স্কোয়ার মানে 4 আর 3 4 12, তার মানে 12xy² হয়। তার মানে আমি এখানে ছিল 11টা, আপনি লিখছেন 12টা, একটা বেশি লিখছেন, ওই একটা কমায় দিবেন। তাহলে ওই একটা যদি কমায় দেন, ওই একটা যদি কমায় দেন তাহলে এবার লিখবো এক্স ওয়াই হলে, ও তারা একটা ডিভাইসটার সমস্যা করতেছে। এক মিনিট, তাহলে xy², এরপরে দেখেন 2y হোল কিউব মানে 2 এর কিউব মানে 8, কিন্তু এখানে আমার ছিল কয়টা 6টা, আমি লিখছি কয়টা 8টা, বেশি লিখছি কয়টা 2টা y কিউব, তাহলে এই যে 2টা y কিউব মাইনাস করে দেন। ওকে, এখন আসেন এই যে পুরাটাকে আমরা কি বলতে পারি, পুরাটাকে বলতে পারি a প্লাস বি হোল কিউব মাইনাস এখানে কমন আছে কি y², তাহলে y² কমন নেবেন, থাকবে কি x, মাইনাসে মাইনাসে ওইটা হয়ে যাবে প্লাস, এই মাইনাস আর মাইনাস প্লাস, এই যে এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে গেলে এখানে থাকবে হচ্ছে y² গেলে 2y, 2 থাকবে আর y 3টা আছে, এখান থেকে 2টা গেলে থাকে একটা। এখন দেখেন এই একটা রাশি এই একটা রাশি কমন আছে কি x প্লাস 2y, আনকমন আছে কি, আনকমন আছে হলো x প্লাস 2y তার হোল স্কোয়ার আর মাইনাস হচ্ছে y এর স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x প্লাস 2y আর এখানে বলতে পারি a² মাইনাস b²,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি, আর একটা কি বলেন, এ মাইনাস বি। সাজায় লিখলে তাহলে এখানে আছে হলো এক্স প্লাস 2y, আর এখানে হচ্ছে এক্স প্লাস 3y, আর এটা হবে এক্স প্লাস অনলি ওয়াই, দুইটা ওয়াই থেকে ওয়াই গেলে থাকে ওয়াই। তাহলে এটা কোথায় আছে? এটা আছে কতে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স প্লাস 3y, অর্থাৎ ক। হ্যাঁ, আচ্ছা আজকে আবার আর কিছুক্ষণ ক্লাসটা করব না, এখানে ক্লোজ করব, একটু দেখি। ওকে, ঠিক আছে। আজকে আমরা চার কয়টা অঙ্ক আছে দেখে নি, দাঁড়ান কয়টা আছে। চারো 6-7টা অঙ্ক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। বাকিগুলো আপনারা একটু দেখবেন, না পারলে তো ইনশাল্লাহ দেখাবো। 25টা অঙ্ক ছিল, যেহেতু এখানে 25টা আসে। আগামী কালকে আমরা এরপর থেকে করাবো, তারপরে আমরা সামনে যাব। ঠিক আছে, আপনারা আগামীকালকে একটা এক্সাম দিবেন, 18তম নিবন্ধন স্কুল পর্যায়ে 1, এটা এক্সাম দিবেন। এক্সাম নিব, হ্যাঁ, 18তম নিবন্ধন আর কি, এনটিআরসি এর স্কুল পর্যায়ে 1, এনটিআরসি এ, এটার স্কুল পর্যায়ে 1 এক্সাম হবে, হ্যাঁ, স্কুল 1, স্কুল 1 এক্সাম দিবেন, হ্যাঁ। এটা যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের এক্সাম হবে। আগে বলেন এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন সবাই? আমরা এই পর্যন্ত এখন ক্লোজ করব, একটু যদি বুঝতে পারেন একটু জানাবেন, হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। যারা এটা দেখছেন এখন একটু জানাবেন, আমি শেষ করে দিব আর 1 মিনিটের মধ্যে। ক্লিয়ার কিনা একটু জানাবেন। একটু জানাবেন বুঝতে পেরেছেন কিনা। ক্লিয়ার না?